আমার বেশ মনে আছে, বাবা খুব ভোরে বেরোতেন আর ফিরতেন সবার ঘুমাবার পর। না, প্রতিদিনই নয়, এই ধরুন মাসের 10 থেকে 21-22 তারিখ অবধি। বাড়িওয়ালার সামনে পড়াটা এড়াতেই এই ভোর 5টা-12টা অফিস। বাবা বেশ রাগী ছিলেন। আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না। পারলে নিশ্চয় জিজ্ঞেস করতাম, বাবা তুমি রোজ অফিসের আগেই ছুটির পরে সংসদ ভবনের পামট্রিগুলোর নিচে অন্ধকারে স্যাঁতস্যাঁতে রাস্তায় বসে মাথা হেঁট করে কি ভাবো? কে তোমায় সকালের নাস্তা বানিয়ে দেয় বাবা? কোনো দিন লাঞ্চ কি করো কখনো? বাড়ি ভাড়া দেওয়ার তারিখ উত্তীর্ণ হলেই আমরা দু ভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুণ মুখ করে। উনি গলে যেতেন। এই হঠাৎ করুণ মুখ করা ব্যাপারটা আমরা বেশ রপ্ত করে ফেলেছিলাম সে বয়সেই। মোটর বাইক পাশ কেটে বের হলেই আমি হাঁ করে চেয়ে থাকতাম। একদিন বাবা বলেছিলেন, শোনো বেটা, নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন দেখারও একটা লিমিট আছে রে বোকা। জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে বলেছিলাম, বাবা জীবনের মৌলিক চাহিদাগুলির অপূরণের আক্ষেপ থেকে জন্ম নেয় সুপ্ত বাসনাগুলি। যদি হঠাৎই ঘুম ভেঙে লাফ দিয়ে জেগে উঠে হাত ধরাধরি করে হাঁটতে চাই, তারাও কি নিম্ন মধ্যবিত্ত হিসাবে অন্যায়ের সামিল হবে? নাকি সে বৃত্তশালী হয়ে উঠবা ধৃষ্টতা? বলেই ভাবলাম, কি যে সব ভুলভাল বলে ফেললাম বাবার সামনে। বেশি বলে ফেললাম না তো? আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান। শিক্ষা, সততা আর আদর্শ যাদের একমাত্র সম্বল, তাদের অন্তত বাবার মুখের ওপর এমন বক্তৃতা মানায় না। গলির মুখে 3 রাস্তার মোড়ে কার্তিকবাবুর মুদির দোকান। তোমাকে ভয়ে কোনোদিন বলা হয়নি বাবা। ভীষণ হাস্যজ্জ্বল লোকটির মুখ আষাঢ়ের আকাশের মতো গোমরা হয়ে যেত আমাদের বাকির স্লিপ ধরা হাতগুলো দেখলেই। একটা লজেন্স চাইতে পারিনি কখনো বাকির খাতার কারণে। বাকিতে জীবনের মৌলিক চাহিদাগুলি মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছিল তা টের পেতে পেতে আমিও এক বাবা। চালের ময়দার ঠোঙাগুলোকে কেটে কেটে সেলাই করে খাতা বানাতাম। বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের সেকেন্ড হ্যান্ড বই কেনা। নতুন বই কেনার কথা তো কোশমিন কালেও ভাবতে পারিনি। আমিষবিহীনে পেঁপে ভাজি, আলুর ঝোল, বেগুন ভর্তা খেয়ে খেয়ে কত দিন রাত পার করেছি। অন্য কিছু কেনার আঁচে আমাদের বাজারে ব্যাগে জ্বলে যেত সে সময়। অন্য কিছু কেনার সামর্থ্য ছিল না বলেই ঈদে পরবে কদাচে জুটেছে দুপের ফার্নি মুরগি। আমাদের পিঠোপিঠি 2 ভাইয়ের একটি শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম 300 টাকা খরচ করে, তাও 1 মাসের একটি টিউশনের বেতন দিয়ে। মা সেটা আলমারিতে তুলে তুলে রাখতেন। যদি কোথাও দাওয়াত পড়তো, আমরা ভাগ করে নিতাম কে গায়ে হলুদে যাবে সেটা পরে আর কে বরযাত্রী যাবে। এমন কোনো অনুষ্ঠান ছিল না যে আমরা 2 ভাই একসাথে অ্যাটেন্ড করেছি। উপহার কেনার সামর্থ্য কোনো দিনই আমাদের ছিল না, তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদেই যেতাম। আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, যাদের কোনো চাহিদা থাকতে নেই। আমাদের মা তবু খুবই সুখী ছিলেন, কারণ ক্ষুধা লাগলে আমরা ভাতের মার লবণ ছিটিয়ে খেতে পারতাম। তখনও মাছের কাঁটা বেছে খেতে শিখিনি। মাও জানতেন সে কথা, দোস্তেন দারিদ্রতাকে। আমি পটলের তরকারি দিয়ে দিব্যি আয়েশ করে খেয়ে ওঠার ভান করাটা শিখে ফেলেছিলাম সে বয়সেই। স্কুলের টিফিনের জন্য জেদ করেছি কিনা ঢের সন্দেহ রয়েছে। স্কুলের মাইনে দেওয়ার 7 তারিখ পার হলেই ঝন্টু স্যার দাঁড় করিয়ে রাখতেন 1 পিরিয়ড প্রতিদিন। জানলে বাবা যদি কষ্ট পায়, তাই বলা হয়নি সে কথা কোনোদিন। প্রায় হাঁটু ছিঁড়ে দগদগে ক্ষত নিয়ে বাড়ি ফিরতাম ফুটবল খেলে। গভীর রাতেই আমরা ঘুমিয়ে পড়লে বাবা এসে কেরোসিন তেল লাগিয়ে দিতেন অ্যান্টিসেপটিক হিসাবে। ঝরঝর করে পানি পড়তো তখন তার চোখ বেয়ে। কেন বাবা, কেন ফেলতে? আমার হাঁটুর ক্ষত, এই যে রক্তাক্ত চামড়া ছেঁড়া, কেন যে তার চোখের জল আন্দোলিত করে দিত সে সময়,
বুঝতে পারিনি। অন্যদের সেকেন্ড হ্যান্ড জামাতেই নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম। তবে আমাদের মাঝে ছিল পদ্মপুকুরের মতো ভীষণ লজ্জা। কলেজে, ক্যাম্পাসে বা আত্মীয় স্বজনদের কাছে আমাদের অবস্থান ছিল সুদৃঢ় ও মর্যাদা সম্পূর্ণ। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না আমাদের ভিতরের দৈন্যদশা, নুনান্তে পান্তা ফুরোই। কারণ শিশুবেলা থেকেই আমাদের দুটো শিক্ষা দেওয়া হয়। এক, আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আর দুই, আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ করি। আমাদের বুক, পেট, তলপেট, উদর, বৃহদান্ত, ক্ষুদ্রান্ত সব ক্ষুধার তাড়নায় ফেটে ছিন্ন ভিন্ন হয়ে গেলেও আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপ্টে থাকবে।